হ্যালো ভিউয়ার্স, অচিত তারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, তো এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে DSC A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে UG/BDP কোর্সে হিস্ট্রি অনার্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক তন্ত্র কাকে বলে এবং এই ব্যবস্থা কি প্রতিক্রিয়াশীল ছিল এবং এই ব্যবস্থার পতনের কারণ কি, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যারা অনার্সে পড়ছো, তোমাদের জন্য কিন্তু এটা 10 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের জন্য মেটারনিক ব্যবস্থা কাকে বলে টিকাতে ইম্পর্টেন্ট, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে এটি 12 নম্বরের কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি ডিটেলসে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে মেটারনিক তন্ত্র কি বা মেটারনিক ব্যবস্থা কি, একদম ইজি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মেটারনিক তার পুরো নাম কি দেখে নি একবার, প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিক। প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিক, এনার জন্ম 1773 এবং মৃত্যু 1859। এই তার সময়ে তিনি সমকালীন ইউরোপে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন সুদর্শন, মিতভাষী এবং দক্ষ কূটনীতিবিদ, তীক্ষ্ণদী এক ব্যক্তি ছিলেন, এবং তার মধ্যে বিভিন্ন গুণের সমাবেশ ঘটেছিল। তিনি 1809 থেকে 48, এই যে সময়টা 1809 থেকে 48 মানে এই যে 40 বছর, তিনি ছিলেন ইউরোপের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। ইউরোপকে তিনি এই সময় নিয়ন্ত্রণ করেছিলেন, তার দ্বারাই ইউরোপ পরিচালিত হয়েছিল। তাই এই সময়টাকে বলা হয় মেটারনিক তন্ত্রের যুগ বা বলা যায় মেটারনিকের যুগ। এবং তিনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, যে বিরাট অস্ট্রিয়ার সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। অস্ট্রিয়ার সম্রাট ছিলেন না, কিন্তু অস্ট্রিয়ার সম্রাটের প্রধানমন্ত্রী ছিলেন। এবং তার এই 40 বছরের রাজনৈতিক জীবনে অস্ট্রিয়ায় তার প্রভু ছিলেন দুইজন, প্রথম ফ্রান্সিস ও প্রথম ফার্দিনান্দ। এনাদের অধীনে তিনি প্রধানমন্ত্রিত্ব করেছিলেন 40 বছর। তাকে বলা হয় কূটনীতির জাদুকর বা কূটনীতির রাজকুমার বলা হয়, কারণ তিনি কূটনীতির সংজ্ঞাকে একটা নতুন মাত্রা দিয়েছিলেন। এছাড়া তাকে বলা যায় নেপোলিয়ন বিজেতা, তার কারণ নেপোলিয়নের পতনে তিনি একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন, এবং তার কূটনীতির ফলেই নেপোলিয়নের পতন সম্ভব হয়েছিল। তাই নেপোলিয়নের পতনের পর, অর্থাৎ লিপজিগের যুদ্ধের পর, উপদ্বীপের যুদ্ধের পর, যে যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন, পতন হয় নেপোলিয়নের, তারপর তিনি নিজেকে কনকুয়েরার অফ নেপোলিয়ন অর্থাৎ নেপোলিয়ন বিজেতা, অর্থাৎ নেপোলিয়নকে তিনি জয় করেছেন, এইভাবে তিনি নিজেকে জাহির করেছিলেন। তিনি নিজেকে বলেছিলেন নেপোলিয়ন বিজেতা। তা নেপোলিয়নের পতন হয়, পতন হওয়ার পরে তার সাম্রাজ্যের কি হবে, ইউরোপের কিভাবে পুনর্গঠন করা হবে ইত্যাদি বিষয় নিয়ে এই অস্ট্রীয় সাম্রাজ্যের রাজধানী ভিয়েনাতে 1815 সালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এই সব দেশের সম্রাট বা পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা যোগদান করেন। বিশ্বের আরো অনেক দেশের প্রধানমন্ত্রীরা এখানে এসে যোগদান করেন। কিন্তু এই ভিয়েনা সম্মেলনের প্রধান মধ্যমণি ছিলেন তিনি ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেন, এবং তিনি এই ভিয়েনা সম্মেলনকে পরিচালনা করেন, এবং তিনি এখানকার নীতিগুলি ঠিক করে দেন, যে শক্তি সাম্য নীতি, যে ন্যায্য অধিকার নীতি, যে ক্ষতিপূরণ নীতি। এই 3টি নীতি ছিল ভিয়েনা সম্মেলনের প্রধান 3টি নীতি। এই নীতিগুলি তারই মস্তিষ্ক প্রসূত, এবং এই নীতিগুলিকে তিনি কার্যকরও করেছিলেন।
তা ভিয়েনা সম্মেলনের পর 1815 থেকে 1848 এই বিরাট সময়টার ভিতরে ইউরোপে কিন্তু শান্তি বজায় ছিল। এক কথায় এই সময় ইউরোপে সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতির বিকাশ হয়। তার কৃতিত্ব কিন্তু এই মেটারনিকের। তিনি ইউরোপে শান্তি বজায় রেখেছিলেন। তা 1809 মানে তিনি যখন রাজনীতিতে পা দেন 1809 থেকে 1848, তার পতন হয় 1848, এই 40 বছরের সময়কালকে ঐতিহাসিক লুই ফিশার, HAL ফিশার, একে বলেছেন মেটারনিখের যুগ। এবং এই সময়ে তিনি ইউরোপের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি কিন্তু কোনো দেশের সম্রাট ছিলেন না, ছিলেন অস্ট্রিয়া সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, কিন্তু তার প্রভাব কোনো দেশের সম্রাটের তুলনায় বেশি ছাড়া কিন্তু কম ছিল না। তিনি ইউরোপের সব থেকে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। এরপরে আমরা যেটা দেখবো, এটা ইন্ট্রোডাকশন, এইগুলো তোমরা লিখতে পারবে। এরপরে আমরা দেখব তার চরিত্র এবং গুণাবলী। 1773 সালে কবলেঞ্জের একটি পুরনো অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এরপর তিনি স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পড়াশোনা শেষ করার পর অস্ট্রীয় সাম্রাজ্যের এক প্রাক্তন প্রধানমন্ত্রী কাউন্ট কৌনজ, এই কাউন্ট কৌনজের প্রৌপত্র অর্থাৎ নাতনিকে তিনি বিবাহ করেন এবং এই সূত্রে তিনি অস্ট্রীয় সাম্রাজ্যের যে পররাষ্ট্র বিভাগ, সেই বিভাগে চাকরি পান বা সেই বিভাগে পদার্পণ করেন। এরপর তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন, লন্ডন, প্যারিস, বার্লিন, স্ট্রাসবুর্গ, কবডেন, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া তিনি আইনজ্ঞ ছিলেন, ভাষাতত্ত্ববিদ ছিলেন। তার মধ্যে বিভিন্ন গুণের বা চরিত্রের সমাবেশ লক্ষ্য করা যায়। তিনি রুশো, ভলতেয়ারের মতবাদে বিশ্বাসী ছিলেন বা জানতেন এগুলো। এছাড়া তিনি নিউটনের যে বৈজ্ঞানিক সূত্র, সেটা সম্পর্কে তার ইন্টারেস্ট ছিল। শেক্সপিয়ারের নাটক তার ভালো লাগতো, বিথোভেনের সঙ্গীতের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন ধরনের গুণের সমাবেশ তার মধ্যে ছিল। আবার তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিবিদ। যে কোনো রাজনৈতিক ঘটনাকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারতেন, প্রেজেন্টেশন করতে পারতেন এবং তিনি নিজের লক্ষ্য পূরণের জন্য তিনি যে কোনো কাজ করতে পারতেন, এমনকি নিচেও নামতে পারতেন, যে কোনো নিচু স্তরের কাজও করতে পারতেন শুধুমাত্র নিজের লক্ষ্য পূরণের জন্য। তাই রাশিয়ার সম্রাট সেই জার প্রথম আলেকজান্ডার মেটারনিখকে বলেছেন মিথ্যাবাদী, কারণ তিনি ঘূর্ণি জলের মধ্যেও মাছ ধরতে পারতেন। এটা তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। ফরাসি প্রধানমন্ত্রী সেই তালেরা বলেছিলেন তাকে যে রেশমের মোজায় মণ্ডিত নোংরা পদার্থ হলেন মেটারনিখ। নেপোলিয়ন একসময় বলেছিলেন যে মেটারনিখ কোনো রাজনীতিক নন, তিনি ছিলেন একজন চক্রান্তকারী। তার সম্পর্কে সমকালীন অন্যান্য বড় বড় রাজনীতিবিদের, রাশিয়ার সম্রাট, ফরাসি সম্রাটের বক্তব্য ছিল এই রকমই। কারণ তিনি ছিলেন চতুর কূটনীতিবিদ, নিজের লক্ষ্য পূরণের জন্য তিনি অনেক কিছুই করতে পারতেন। এক ধুরন্ধর রাজনীতিবিদ ছিলেন এই মেটারনিখ। এবার দেখো, এবার যে মূল বিষয়টা আসবে সেটা হচ্ছে মেটারনিখ ব্যবস্থা। কাকে বলে এই মেটারনিখ ব্যবস্থা, সেটা আমরা এবার দেখবো। দেখো, মেটারনিখ ব্যবস্থা, তা মেটারনিখ ব্যবস্থা এক কথায় মেটারনিখ ছিলেন সমস্ত ধরনের প্রগতি বিরোধী। প্রগতি মানে যুগ যে এগিয়ে চলেছে প্রগতির পথে, উন্নতির পথে, এর বিরোধী ছিলেন তিনি। তিনি স্থিতাবস্থা বজায় রাখতে চাইতেন। অর্থাৎ পুরনো যে ব্যবস্থা, পুরনো যে রক্ষণশীল ব্যবস্থা, যে অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, রাজতন্ত্র, দৈব সত্য, প্রাচীন যে ক্যাথলিক গির্জার প্রাধান্য, এগুলিকে তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে তিনি যে সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, সে অস্ট্রীয় সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে অনেক জাতি বাস করত।
বোহেমীয়, চেক, স্লাভ, বেলারুশ, তুর্ক এবং বিভিন্ন জাতির বাস ছিল, কারণ অস্ট্রীয় সাম্রাজ্য বিরাট বড় ছিল। এখন এই সাম্রাজ্যের মধ্যে যদি ফরাসি বিপ্লবের উদার নীতিবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, স্বাধীনতা, সাম্য এগুলো যদি প্রবেশ করে, তাহলে প্রতিটা জাতি স্বাধীন হতে চাইবে, তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করবে এবং অস্ট্রীয় সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই কারণে তিনি সব সময় এই সব নীতির বিরোধী ছিলেন। যুগের যে হাওয়া, ফরাসি বিপ্লবের পরবর্তীকালে যে সাম্যবাদ, গণতন্ত্র, উদারনীতিবাদের যে হাওয়া, সেই হাওয়ার উল্টো পথে তিনি হেঁটেছিলেন। তিনি যেখানেই ইউরোপে যেখানেই বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠেছে, তিনি সেখানে সেই বিপ্লবকে কঠোর হাতে দমন করেছেন। তার মূল লক্ষ্য ছিল যে পুরাতন তন্ত্রকে বজায় রাখা, এবং এইভাবে তিনি অস্ট্রীয় সাম্রাজ্যকে ধরে রাখতে চেয়েছিলেন। অস্ট্রীয় সাম্রাজ্যকে ধরে রাখলে তার নিজের স্বার্থ বজায় থাকবে। যদি অস্ট্রীয় সাম্রাজ্য না থাকে, তাহলে তার প্রধানমন্ত্রিত্ব থাকারও প্রয়োজন নেই। তাই নিজের স্বার্থে তিনি যুগের উল্টো পথে হেঁটেছিলেন, ঘড়ির কাঁটার উল্টো পথে হেঁটেছিলেন, ইতিহাসের গতির কে রোধ করতে চেয়েছিলেন মেটারনিখ। তা মেটারনিখ ছিলেন এক কথায় সমস্ত ধরনের প্রগতি বিরোধী। কিছুদিন আগে 1789 সালে ফরাসি বিপ্লব হয়। সারা ইউরোপ আন্দোলিত হয়েছিল এই বিপ্লবের দ্বারা। এক নতুন ভাবাদর্শ ইউরোপে জন্ম লাভ করে, কিন্তু তিনি ছিলেন এগুলির প্রবল বিরোধী। নিজের স্বার্থের জন্য, অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি এগুলোর বিরোধিতা করেছিলেন, এর ঠিক উল্টো পথে হেঁটেছিলেন। এর আগের একটা ভিডিও ক্লাসে আমি ভিয়েনা সম্মেলনে ডিসকাস করেছিলাম। সেখানে তোমরা জানবে হয়তো যে ভিয়েনা সম্মেলনের পর তিনি যে ন্যায্য অধিকার নীতি নিয়েছিলেন, সেই নীতির ভিতর দিয়ে ফরাসি বিপ্লবের আগে ইউরোপে যে অঞ্চলে যে রাজা রাজত্ব করতেন তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয়। মেটারনিখ এটা করেছিলেন, কারণ এইভাবে তিনি পুরনো যে রাজতন্ত্র, যে স্বৈর শাসন, যে অভিজাততন্ত্র, যে সামন্ততন্ত্র, সেই পুরনো কাঠামোটাকে তিনি আবার সচল করে দিয়েছিলেন। তা এই কারণে তিনি ছিলেন সমস্ত ধরনের প্রগতি বিরোধী এবং ঘোরতর রক্ষণশীল। পুরনো ব্যবস্থাকে তিনি রক্ষা করতে চেয়েছিলেন, ঘোরতর রক্ষণশীল। এবং তার এক্ষেত্রে এই নীতিগুলোর ক্ষেত্রে, যে তার এই ঘোরতর রক্ষণশীলতার ক্ষেত্রে বা অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি মূলত এখানে তিনটি নীতি নিয়েছিলেন। সেই তিনটি নীতি কি না, ফরাসি বিপ্লবের আগে অর্থাৎ প্রাক বিপ্লব যুগে ইউরোপে যে অবস্থা ছিল, যে রাজনৈতিক কাঠামো ছিল, যে যেখানে রাজত্ব করতেন, সেই অবস্থাকে ফিরিয়ে আনা হবে। এটা তার প্রথম উদ্দেশ্য ছিল। 2 নম্বর যেটি ছিল সেটি হচ্ছে যে গণতন্ত্রের গতিরোধ, অর্থাৎ যে সাম্যবাদ, গণতন্ত্রবাদ, উদারনীতিবাদ, জাতীয়তাবাদ, স্বাধীনতা, সাম্য, মৈত্রীর যে আদর্শ ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে জেগে ওঠে, সেই গণতন্ত্রের গতিকে তিনি রোধ করতে চেয়েছিলেন। গণতন্ত্রের কণ্ঠ তিনি চেপে ধরেছিলেন, বা এটাই তার একটা লক্ষ্য ছিল। আর 3 নম্বর লক্ষ্যটা কি না, যেন তেন প্রকারে অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করা। মানে অস্ট্রীয় সাম্রাজ্যের ভিতরে বিপ্লব যদি একবার প্রবেশ করে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে অস্ট্রীয় সাম্রাজ্য। এই কারণে অস্ট্রীয় সাম্রাজ্যের স্থিতাবস্থাকে ধরে রাখতে হবে। অস্ট্রীয় সাম্রাজ্যের ভিতরে কোনো রকম বিপ্লব দেখা দিলে সেটাকে দমন করতে হবে। এমনকি ইউরোপে যদি কোথাও বিপ্লব দেখা দেয়, তাকেও দমন করতে হবে। ভিয়েনা সম্মেলনের একটা নীতি ছিল শক্তি সাম্য নীতি, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার। এমনভাবে ফরাসি বা ফ্রান্সের ক্ষমতাকে সীমিত করে দিতে হবে যাতে ভবিষ্যতে সেই জন্য সুপার পাওয়ার না হতে পারে, বা কোনো একটি দেশ যাতে সুপার পাওয়ার না হতে পারে তার জন্য ক্ষমতাকে ভাগ করা হয়। এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কনসার্ট অফ ইউরোপ অর্থাৎ শক্তি সমবায় গঠন করা হয়। এবং এই শক্তি সমবায় ইউরোপের রক্ষণশীল দেশগুলোকে নিয়ে এই কমিটি গঠিত হয়, এবং এই কমিটি ইউরোপকে নজরদারি করত। ইউরোপের যেখানেই বিপ্লব দেখা দিত, এই কমিটি কঠোর হাতে বিদ্রোহকে দমন করত। প্রতি বছর এর বৈঠক হয়েছিল, যেমন আইলা সাপেলের বৈঠক, পিটার্সবুর্গ বৈঠক, ট্রোপোর বৈঠক 1825-এ হয়।
তো এই সব বৈঠকগুলির ভিতর দিয়ে কিভাবে রক্ষণশীলতা বজায় রাখা যায়, কিভাবে রাজারা তাদের স্বার্থকে বজায় রাখতে পারে, তার জন্য বিভিন্ন নীতি নেওয়া হয়েছিল। তা এক্ষেত্রে তিনি ইউরোপে একটা রক্ষণশীল ব্যবস্থা, একটা পুরাতন তান্ত্রিক ব্যবস্থা তিনি বজায় রেখেছিলেন। তার মূল লক্ষ্য ছিল অস্ট্রীয় সাম্রাজ্যের স্বার্থ রক্ষা। তিনটি উদ্দেশ্য: প্রাক বিপ্লবের যে পরিস্থিতি তাকে বজায় রাখা, যত ধরনের গণতান্ত্রিক ধ্যান ধারণা আছে সেটাকে তার কণ্ঠরোধ করা, এবং অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করা। এই তিনটি নীতি বা উদ্দেশ্যকে কার্যকরী করতে তিনি যে দমনমূলক ব্যবস্থা নিয়েছিলেন, যে প্রতিক্রিয়াশীল ব্যবস্থা নিয়েছিলেন, সেই ব্যবস্থাকে বলা হয় মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক প্রথা বা মেটারনিক সিস্টেম বা মেটারনিক তন্ত্র। সব একই বিষয়, মেটারনিক তন্ত্র, মেটারনিক প্রথা, মেটারনিক ব্যবস্থা, মেটারনিক সিস্টেম। অবশ্য তিনি কোনো নির্দিষ্ট ছকে বাঁধা নীতি ধরে কিন্তু এগোননি, এটা মাথায় রাখতে হবে। তা যাই হোক, এখানে ডেভিড টমসন একটা কথা বলেছেন যে তার এই মেটারনিক তন্ত্র বা এই যে মেটারনিক সিস্টেম, এটা একটা মাস্টার প্ল্যান। কিসের মাস্টার প্ল্যান? অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার একটা মাস্টার প্ল্যান ছিল এই মেটারনিক তন্ত্র বা মেটারনিক সিস্টেম। এটার মধ্য দিয়ে তিনি অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করতে চেয়েছিলেন। এক কথায় তিনি ছিলেন স্থিতাবস্থার রাষ্ট্রনেতা। যে কোনো ভাবে স্থিতাবস্থাকে তিনি বজায় রাখতে চেয়েছিলেন, তাই তাকে বলা হয় স্থিতাবস্থার রাষ্ট্রনেতা। স্থিতাবস্থা মানে যে অবস্থা আছে তাকে কন্টিনিউ করা, তাকে বজায় রাখা। এই স্থিতাবস্থার রাষ্ট্রনেতা বলা হয় তাকে। এছাড়া তিনি কিছু কিছু নীতিতে বিশ্বাস করতেন, যেমন বংশানুক্রমিক রাজতন্ত্র, রাজা বংশ পরম্পরায় রাজত্ব করবেন, তার দৈব সত্ত্বের যে অধিকার, ডিভাইন রাইট, সেই দৈব সত্ত্বের অধিকারে বিশ্বাস করতেন। অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, ক্যাথলিক গির্জার প্রাধান্য, এগুলোতে তিনি বিশ্বাস করতেন। এবং এই ক্ষেত্রে তিনি ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি নিয়েছিলেন। এই নীতির মধ্য দিয়ে ইউরোপে যেসব জায়গায় রাজারা হটে গিয়েছিলেন ফরাসি বিপ্লবের পরবর্তীকালে, সেই সব রাজাকে আবার পুনরায় সেখানে ফিরিয়ে আনা হয় এবং শক্তি সাম্য তৈরি করা হয়। কনসার্ট অফ ইউরোপ, শক্তি সমবায় গঠন করে একটা ইউনিট বা একটা ইউনিয়ন গঠন করে, এই ইউনিয়নের নজরদারিতে ইউরোপের সমস্ত বৈপ্লবিক কার্যকলাপকে দমন করার ব্যবস্থা করা হয়। তো এগুলো তার উল্লেখযোগ্য কার্যকলাপ ছিল। তার চোখে ফরাসি বিপ্লব একটা ঘৃণ্য ব্যাপার ছিল। ফরাসি বিপ্লবকে তিনি মনে প্রেরণে ঘৃণা করতেন, তাকে তিনি সহ্য করতে পারতেন না। তাই ফরাসি বিপ্লব তার চোখে ছিল একটা রাজনৈতিক মহামারী। অরাজকতা ছিল ফরাসি বিপ্লব, এবং ছিল নাশকতা, মহাব্যাধি ছিল ফরাসি বিপ্লব। একটা দুষ্ট ক্ষত ছিল, একটা মহাদানব ছিল। তাই ফরাসি বিপ্লবের সমস্ত ভাবধারাকে তিনি দমন করার চেষ্টা করেছিলেন, এবং তার একটাই লক্ষ্য ছিল অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করা। এই সাম্রাজ্যের মধ্যে অনেক জাতির লোক বাস করত। যদি একবার ফরাসি বিপ্লবের আদর্শ এখানে প্রবেশ করে, প্রতিটা জাতি স্বাধীন হতে চাইবে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিপ্লব মাথাচাড়া দেবে, সেই বিদ্রোহ দমন করা সম্ভব হবে না। যখন একটা সাম্রাজ্যের বিভিন্ন জাতি একসাথে বিদ্রোহ করে, সেই বিদ্রোহকে দমন করা সম্ভব হয় না। এই কারণে তিনি অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষার জন্য এই ফরাসি বিপ্লবের বিরোধিতা করেন এবং সমস্ত ধরনের বৈপ্লবিক কার্যকলাপকে তিনি কঠোরভাবে দমন করেন। তাই এখানে গ্রান্ট ও টেম্পারলি বলেছেন, গ্রান্ট ও টেম্পারলি, যে অস্ট্রীয় কোনো সাম্রাজ্য নয়, এটা একটা যন্ত্র বিশেষ, একটা সিস্টেম, একটা মেশিনারি ব্যাপার। অস্ট্রীয় সাম্রাজ্য এটা কোনো সাম্রাজ্য নয়, এটা বলেছেন গ্রান্ট ও টেম্পারলি। এরপরে দেখো, জন লো, কাইটেল, এই দুই ঐতিহাসিক কি বলছেন, যে তিনি মানে মেটারনিক সচেতনভাবে, মানে জেনে শুনে সচেতনভাবে কোনো ব্যবস্থা কিন্তু গড়ে তোলেন। এই যে মেটারনিক ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটা কিন্তু সচেতনভাবে তিনি গড়ে তোলেননি। যখন যেটার প্রয়োজন হয়েছে তখন তিনি সেইভাবে চলেছেন।
সেইভাবেই এই ব্যবস্থা গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো ভাবে সচেতনভাবে তিনি এই মেটার্নিক তন্ত্র মেটার্নিক সিস্টেম গড়ে তোলেননি। পথ চলতে চলতে যখন যেমনটা তার প্রয়োজন হয়েছে সেইভাবে তিনি কিন্তু এগিয়ে গেছেন। তো এই ছিল মেটার্নিক তন্ত্র। তোমরা যারা 5 নম্বরের টিকা হিসাবে পড়বে এই পর্যন্ত তোমরা কিন্তু নোটসে লিখতে পারবে। এরপর দেখবো যে এই মেটার্নিক ব্যবস্থা তিনি যে প্রয়োগ করেছিলেন, অ্যাক্টিভ করেছিলেন কার্যক্ষেত্রে, সেটা কিভাবে। অস্ট্রীয় সাম্রাজ্যের ক্ষেত্রে কিভাবে করেছিলেন, জার্মানির ক্ষেত্রে কিভাবে করেছিলেন, ইউরোপের ক্ষেত্রে কিভাবে করেছিলেন। এই 3টি দেশের ক্ষেত্রে তিনি কিভাবে মেটার্নিক তন্ত্র প্রয়োগ করেছিলেন। তা প্রথমে আসি অস্ট্রীয় সাম্রাজ্যের কথা। তা অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য বিভিন্ন জাতি সমাবেশ ছিল এই অস্ট্রীয় সাম্রাজ্যে। তাই তিনি এই বিভিন্ন জাতি যাতে একে অপরের মধ্যে যোগসূত্র না তৈরি করতে পারে, বিভিন্ন জাতির মধ্যে যাতে ঐক্য গড়ে না উঠতে পারে, তার জন্য তিনি বিভেদ নীতি নেন। একটা জাতিকে আরেকটা জাতির বিরুদ্ধে লেলিয়ে দিতেন, যাতে একটা জাতি আর একটা জাতির বিরুদ্ধে সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, যেন কখনোই এরা ঐক্যবদ্ধ না হয়। এই কারণে তিনি বিভেদ নীতি নিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়কে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। কারণ বুদ্ধিজীবীদের আবির্ভাব, শিক্ষিত মানুষদের আবির্ভাব এই বিশ্ববিদ্যালয় থেকেই হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলিকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। এখানকার ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস তিনি আমূল বদলে দিয়েছিলেন, পাঠ্যক্রমকে বদলে দিয়েছিলেন এবং বিদেশি অধ্যাপকদের অস্ট্রিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাত্রদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন, তাদের উপরে গোয়েন্দা নিয়োগ করেন, বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশ নিষিদ্ধ করেন, বিদেশি পত্র পত্রিকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেন এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করেন। এক কথায় বিশ্ববিদ্যালয়কে পুরোপুরিভাবে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। এবং এরপরে আমরা জার্মানির দিকে যদি দেখি, তা জার্মানির যে বুন্ড বা রাজ্য সমবায় তৈরি হয়েছিল, যেটা নেপোলিয়ান তৈরি করে দিয়েছিলেন। জার্মানি বলে তো সেই সময় কোনো দেশ ছিল না, জার্মানি ঐক্যবদ্ধ হয়নি। জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে যে 1870 সালে বিসমার্কের নেতৃত্বে, আরো অনেক পরে, এখন 1815 সালের পরবর্তী ঘটনা বলছে। তো এই সময় জার্মানি ঐক্যবদ্ধ ছিল না। জার্মানি 39টি রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলোকে একসাথে বলা হতো জার্মান বুন্ড বা জার্মান রাজ্য সমবায়। এই রাজ্য সমবায়ের সভাপতি ছিলেন কিন্তু মেটার্নিক। এই সভাপতি হওয়ার তাগিদে বা হওয়ার দরুন তিনি জার্মানিতেও তার এই মেটার্নিক ব্যবস্থা প্রয়োগ করেন এবং জার্মানিতেও সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়, মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়, বিশ্ববিদ্যালয়কে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। জার্মানিতে এক সাংবাদিক, উগ্র রাজতন্ত্রের এক সাংবাদিক কেট জবু, এই কেট জবুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে হত্যা করেছিলেন এবং এর বিরুদ্ধে মেটার্নিক 1819 সালে কার্লসবার্গ ডিক্রি জারি করেন। কার্লসবার্গ ডিক্রি একটা আদেশনামা, যে আদেশনামার ভিতর দিয়ে ছাত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, গোয়েন্দা নিয়োগ করা হয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপের উপরে পর্যবেক্ষণ করা হয়, বিদেশিদের এখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। একেবারে কঠোরভাবে যেভাবে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলিকে তিনি কন্ট্রোল করেছিলেন, ঠিক একইভাবে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিকেও তিনি কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছিলেন। এছাড়া জার্মান বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রদের একটা সংগঠন ছিল বুরশেনশাফটেন। এই বুরশেনশাফটেন এই ছাত্র সংগঠনকে তিনি নিষিদ্ধ করেন, একে কঠোরভাবে তিনি নিয়ন্ত্রণ করেন। এরপরে দেখব ইউরোপের দিকে। তো ইউরোপে তিনি কনসার্ট অফ ইউরোপ তৈরি করেছিলেন এর আগে 1815 সালে ভিয়েনা সম্মেলনের ভিতর দিয়ে। এই কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায়, এই শক্তি সমবায়ের কাজ কি ছিল? বছরে একটা সময় তার বৈঠক করা এবং ইউরোপের যেখানে বিপ্লব মাথাচাড়া দেবে সেই বিদ্রোহ বা বিপ্লবকে কঠোর হাতে দমন করা এবং সমস্ত বৈপ্লবিক ভাবধারাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এক রক্ষণশীল স্বৈরাচারী শাসন ব্যবস্থা সমগ্র ইউরোপ জুড়ে যাতে বজায় থাকে সেটাকে লক্ষ্য রাখাই ছিল এই কনসার্ট অফ ইউরোপের প্রধান দায়িত্ব। 1820 সালে ট্রোপোর বৈঠক হয়। কনসার্ট অফ ইউরোপের 5টি বৈঠক হয়, তার মধ্যে 1820 সালে হয়েছিল ট্রোপোর বৈঠক। এই ট্রোপোর বৈঠকে একটা ঘোষণা হয় যাকে বলা হয় ট্রোপোর ঘোষণা। এটা অনেক সময় টিকা আসে ট্রোপোর বৈঠক নিয়ে বা ট্রোপোর ঘোষণা। এই ঘোষণায় বলা হয় যে ইউরোপে যেসব রাজারা ছিল তাদেরকে নির্দেশ দেওয়া হয়
সমস্ত ধরনের বৈপ্লবিক কার্যকলাপকে দমন করো, শাসন করো, কিন্তু সংস্কার করো না। কোনো ধরনের সংস্কার করা যাবে না, গণতান্ত্রিক বা সাংবিধানিক সংস্কার কিছুই করা যাবে না, শুধু শাসন করো, স্বৈরাচারিতা এখানে বজায় রাখো। তাই দেখা যায় পরবর্তীকালে ইউরোপে, বিশেষ করে ইতালির নেপলস, পিডমন্ট, পার্মা, মডেনা, টাস্কেনি, পোপের রাজ্য রোম, এইসব জায়গায় কিন্তু বিদ্রোহ মাথা চাড়া দিয়ে ওঠে, গণবিদ্রোহ। এইসব রাজ্যের প্রজারা তাদের শাসকের কাছে একটা গণতান্ত্রিক সংবিধানের বা একটা উদারনৈতিক শাসন ব্যবস্থার দাবি করেছিলেন, করে আন্দোলন পরিচালনা করেছিলেন। মেটারনিকের প্রভাবে এই সব আন্দোলন কঠোরভাবে দমন করা হয় এবং অস্ট্রিয়া থেকে সেনাবাহিনী পাঠানো হয়। এই সেনাবাহিনী ইতালির পার্মা, মডেনা, টাস্কেনি, নেপলস, পিডমন্টের গণবিদ্রোহকে কঠোর হাতে দমন করে। এই সময় একটা জিনিস মনে রাখতে হবে, ইতালির ঐক্য আন্দোলন পড়লে বুঝতে পারবে যে মাৎসেনির নেতৃত্বে এই সময় ইতালিতে ঐক্য আন্দোলন চলছিল। সেই ঐক্য আন্দোলনকে থমকে দেন এই মেটারনিক এবং মাৎসেনি পালিয়ে যান ইংল্যান্ডে। তার পিছনেও কিন্তু ছিল এই মেটারনিকের হাত। এছাড়া গ্রিস দেশে স্বাধীনতা আন্দোলন মাথাছাড়া দিয়ে ওঠে, কারণ গ্রিসকে দখল করে রেখেছিল রাশিয়া এবং রাশিয়ার জার আলেকজান্ডার এই মেটারনিকের নির্দেশে তিনি কঠোরভাবে এই গ্রিস দেশের স্বাধীনতা আন্দোলনকে দমন করেছিলেন। স্পেন দেশটিতেও কিন্তু গণবিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল। ফ্রান্সের সম্রাট, সেই বুর্ব বংশের দশম চার্লস, তিনি মেটারনিকের নির্দেশ পেয়ে স্পেনের প্রজা বিদ্রোহকে কঠোর হাতে দমন করেন। তাহলে বোঝাই যায় যে ইউরোপের বিভিন্ন জায়গায় যে বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল, গণবিদ্রোহ, সেগুলোকে তিনি দমন করেন নিজের হাতে কঠোরভাবে। এছাড়া ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লব হয়েছিল। এর আগের একটি ভিডিও ক্লাসে আমি জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করেছি। সেই জুলাই বিপ্লব, ফ্রান্সের জুলাই বিপ্লবের হাত ধরে ইউরোপের বিভিন্ন জায়গায়, ইতালির পার্মা, মডেনা, টাস্কেনি, জার্মানির হ্যানোভার, বাডেন বা আরো অন্যান্য শহরে গণবিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল। বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলন দেখা দিয়েছিল, পোল্যান্ডের স্বাধীনতা আন্দোলন দেখা দিয়েছিল। এই সমস্ত জায়গায় এই বিদ্রোহগুলোকে মেটারনিক কঠোর হাতে দমন করেছিলেন 1830-এর পর। তা এইভাবে একটা রক্ষণশীল শাসন ব্যবস্থার দ্বারা, একটা দমন পীড়ন নীতির দ্বারা তিনি ইউরোপে সমস্ত বৈপ্লবিক ভাবধারাকে দমন করে পুরনো রক্ষণশীল ব্যবস্থাকে, স্বৈরাচারী ব্যবস্থাকে তিনি কার্যকরী করে রেখেছিলেন, তিনি বজায় রেখেছিলেন। এবং তিনি একটা প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তাকে বলা হয় ইউরোপের প্রধানমন্ত্রী। তিনি শুধুমাত্র অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী নন, তিনি যেন ছিলেন সমগ্র ইউরোপের প্রধানমন্ত্রী। তাই তাকে বলা হয় ইউরোপীয় রক্ষণশীলতার জনক। সমগ্র ইউরোপের যে রক্ষণশীলতা, যে অভিজাততন্ত্র, পুরাতন তন্ত্র, তার জনক ছিলেন তিনি। তিনি সৃষ্টি করেছিলেন এই ইউরোপীয় রক্ষণশীলতা। 1848 সাল খুব ইম্পর্টেন্ট একটা টাইম। 1848 সাল কি হয়? ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে হয়। তখন এই ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দেশে, এবং প্রতিটা দেশের সাধারণ গণতন্ত্রী প্রেমী মানুষ মেটারনিকের বিরুদ্ধে তখন সোচ্চার হয় এবং প্রতিটা দেশে বিদ্রোহ মাথাছাড়া দিয়ে ওঠে। মেটারনিকের নিজের দেশ অস্ট্রিয়াতেও বিভিন্ন জাতি বিদ্রোহ করে। মেটারনিক বুঝতে পারেন তার দিন শেষ। 40 বছর ধরে তিনি ইউরোপকে দমন করে রেখেছেন, ইউরোপের মানুষের স্বাধীনতাকে হরণ করে কণ্ঠ রোধ করে রেখেছেন, কিন্তু এখন সেই মানুষ আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। আর সম্ভব নয় এই শাসন ব্যবস্থা বজায় রাখা। তাই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ যখন সারা ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন মেটারনিক অস্ট্রিয়া ছেড়ে ইংল্যান্ডে চিরকালের মতো পালিয়ে যান 1848, এবং 1858 10 বছর পরে তিনি সেখানে বৃদ্ধ বয়সে মারা যান। এই ছিল মেটারনিকের চ্যাপ্টার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কয়েকটি বিষয় এখনো থেকে যাচ্ছে, যে আমরা যদি মেটারনিকের মূল্যায়ন করি তাহলে কি বলবো? দেখো, তার মূল্যায়ন প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এক দল তার পক্ষে কথা বলেছেন, আর এক দল তার বিপক্ষে কথা বলেছেন। তা পক্ষে কারা কথা বলেছেন, কেন বলেছেন, সেই ব্যাপারটা একটু দেখি। দেখো, প্রথমে বলা হচ্ছে পক্ষে। তা
পক্ষে বলতে এই যে ফরাসি বিপ্লব হয় 1789, তারপর 1815 সাল, 1800 থেকে 1815 এই সময়টা মেটারনিক নেপোলিয়ান ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা। তিনি একাধিক যুদ্ধ করেন, বিভিন্ন দেশকে দখল করেন, ইউরোপের প্রায় প্রতিটা দেশকেই তিনি কবজা করে নিয়েছিলেন। ফলে ফরাসি বিপ্লব আর নেপোলিয়ানের যুদ্ধ, এই সময়টার ভিতরে ইউরোপ অশান্ত হয়ে উঠেছিল। ইউরোপের শান্তি বলে কিছু ছিল না, মানুষ শান্তি চাইছিল। সেই শান্তিকামী মানুষদেরকে শান্তি দিয়েছিলেন মেটারনিক। কারণ যে কোনো ভাবে এই সময় ইউরোপে স্থিতাবস্থা বজায় রাখা দরকার ছিল, ইউরোপের মানুষের কাছে শান্তি দেওয়া প্রয়োজন ছিল। মেটারনিক সেটাই করেছিলেন। যেভাবেই হোক তিনি সেই ইউরোপে কিন্তু 40 বছর ধরে শান্তি বজায় রেখেছিলেন। এবং এই কাল পর্বে ইউরোপের সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতির অভূতপূর্ব অগ্রগতি ঘটে এই সময়টা। এবং এটা নিয়েও একটা প্রশ্ন আছে, রোমান্টিসিজম, এই সময়টাকে রোমান্টিসিজম বলা হয় কারণ এই সময় রোমান্টিক শিল্পকলার বিকাশ ঘটেছিল। তা এ সবই সম্ভব হয়েছিল কিন্তু মেটারনিকের কারণে। এছাড়া মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রিয়ার সাম্রাজ্যের স্বার্থ রক্ষা করাটাই তার প্রধান কর্তব্য। তাই সেই অস্ট্রীয় সাম্রাজ্যের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করেছিলেন, এতে দোষের কিছু নেই। এটা তার পক্ষে বলা হয়। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পক্ষে কিন্তু এই কথা বলেছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন কিছু কিছু ঐতিহাসিক রয়েছে এখানে, যে ফেরোরা একজন ঐতিহাসিক, ভন শ্রাবিক, পিটার ভিরেক, এনারা বলছেন যে মেটারনিক 30 বছর ইউরোপের শান্তি বজায় রেখেছিলেন, এটা তার একটা অন্যতম কৃতিত্ব। ঐতিহাসিক কেটে লবি বলেছেন অস্ট্রীয় সাম্রাজ্যের স্বার্থ রক্ষা করাই তার প্রধান দায়িত্ব, কর্তব্য ছিল। তাই তিনি বাধ্য হয়ে এই কাজ করেছিলেন, যুগের উল্টো পথে হেঁটেছিলেন, প্রগতি ভাবধারার উল্টো পথে হেঁটেছিলেন, ঘড়ির কাঁটাকে তিনি ঘুরিয়ে পিছনের দিকে করার চেষ্টা করেছিলেন। এগুলো তার পক্ষে বলা হয়, কিন্তু বিপক্ষে তার সমালোচনাটাই বেশি। কি বলা হচ্ছে বিপক্ষে? দেখো, বলা হচ্ছে যে তার এই ব্যবস্থা, মেটারনিক ব্যবস্থা ছিল নেতিবাচক, সংকীর্ণ, প্রতিক্রিয়াশীল এবং আরো কি বলা হচ্ছে, দমনমূলক, অনৈতিক। এক কথায় ডেফিনেশন কি দেওয়া হলো, যে তার এই ব্যবস্থা ছিল নেতিবাচক, সংকীর্ণ, প্রতিক্রিয়াশীল, দমনমূলক, অনৈতিক। যুগের যে ধর্ম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্র, সেই যুগের সেই ধর্মকে তিনি উপেক্ষা করেছিলেন, করে তিনি যুগের উল্টো পথে হেঁটেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের যে ধ্বংসাত্মক দিকটা সেটাই শুধু দেখেছিলেন, কিন্তু তার যে প্রগতিশীল ভাবধারা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, উদার নীতিবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এগুলিকে তিনি গ্রহণ করেননি বা এগুলির বাস্তব তাৎপর্য তিনি উপলব্ধি করতে পারেননি, যেটা তার পতন ডেকে এনেছিল। এই কারণে বিপ্লব প্রসূত ভাবধারাকে তিনি গ্রহণ করেননি। একটা নতুন যুগ আসছিল ফরাসি বিপ্লবের পরবর্তীকালে, যে পুরনো রাজতন্ত্রের দিন শেষ, গণতন্ত্র ইউরোপে মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে এই যে নতুন যুগের একটা আগমন ধ্বনি তিনি শুনতে পাননি। এই নতুন যুগের আগমন ধ্বনি তিনি শুনতে পাননি। ক্ষয়িষ্ণু অর্থাৎ ক্ষয়প্রাপ্ত বা ক্ষয় হচ্ছে, ভেঙে পড়ছে যে জিনিসটা, সেই ক্ষয়িষ্ণু পুরনো যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাকে তিনি আঁকড়ে ধরেছিলেন। সেই ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। তাই এলিসন ফিলিপস বলছেন যে তিনি তো বার্ধক্যগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ মেটারনিকের অনেকটা বয়স হয়েছিল, কিন্তু পৃথিবী নতুন যৌবনে তখন টকবক করছে, আর তিনি ছিলেন পুরনো বার্ধক্যগ্রস্ত একটা ব্যক্তি। তিনি পুরনো বোতলে নতুন মদ রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব নয়, বোতল একটা সময় ফেটে গিয়েছিল। এইভাবে তার সমালোচনা করছেন বিভিন্ন ঐতিহাসিক। এবার তার পতনের ব্যাপারে আসি। দেখো, তার পতন এক কথা অনিবার্য ছিল। তিনি যেভাবে যুগের ধর্মকে অস্বীকার করেছিলেন, ফরাসি বিপ্লবের ভাবধারাকে অস্বীকার করেছিলেন, মানুষের কণ্ঠ রোধ করেছিলেন, বিশ্ববিদ্যালয়গুলিকে উপরে যেভাবে দমন পীড়ন নীতি নিয়েছিলেন, পৃথিবীর যেসব জায়গায়
বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই বিপ্লবকে তিনি নিষ্ঠুরভাবে দমন করেছিলেন। এক স্বৈরাচারী ব্যবস্থা, দমন পীড়ন ব্যবস্থা তিনি ইউরোপে যেভাবে কার্যকরী করে রেখেছিলেন 40 বছর ধরে, তার ফলে একটা সময় হলেও তার বিরুদ্ধে আন্দোলন হতোই, এই ব্যবস্থা একটা সময় ভেঙে পড়তই। যুগের নিয়মে, ইতিহাসের নিয়মে এই ব্যবস্থার পতন ছিল অনিবার্য। তাই এই ব্যবস্থার পতন কিন্তু হয়েছিল, কারণ দমন পীড়নের দ্বারা পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখা যায় না, কোনো সাম্রাজ্যকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ইতিহাস সেই কথা বলছে। নবজাগ্রত যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে দমন করে রাখা কিন্তু সম্ভব হয় না চিরকালের জন্য। অর্থাৎ তার মধ্যে এক্ষেত্রে আমরা রাজনৈতিক দূরদর্শিতার অভাব লক্ষ্য করতে পারি। অর্থাৎ তিনি রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, যথেষ্ট রাজনৈতিক জ্ঞানের পরিচয় তার ছিল না। তিনি ভবিষ্যৎ দেখতে পাননি, রাজনীতির ভবিষ্যৎ দেখতে পাননি। তাকে বলা হয় কূটনীতির জাদুকর, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সবই ঠিক, কিন্তু তিনি ভবিষ্যৎ রাজনীতির দিকে তাকিয়ে তিনি বিচার করতে পারেননি। কিন্তু এখানে অনেক ঐতিহাসিক বলছেন না, তিনি ভবিষ্যৎ রাজনীতি দেখতে পেয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি নিজেও এই কথা বলে গেছেন তার এক আত্মজীবনীতে। তিনি বলেছিলেন মেটারনিক যে আমি একটা ভুল সময় জন্মেছি, আমি এমন একটা সময় জন্মেছি যখন পৃথিবীতে একটা নতুন যুগের বার্তা এসে গেছে, কিন্তু আমাকে কি করতে হচ্ছে, বাধ্য হয়ে সেই পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমার তার হয়ে কাজ করে যেতে হচ্ছে। আমি যদি কিছুদিন পরে জন্মাতাম তাহলে নবগঠিত পৃথিবীর হয়ে কাজ করতে পারতাম, নতুন ওই আদর্শের হয়ে পৃথিবীকে পুনর্গঠনের কাজ করতে পারতাম যদি আমি কিছুদিন পরে জন্মাতাম। কিন্তু আমার জন্মানোর সময়টা ভুল, একথা কিন্তু মেটারনিক নিজে বলে গেছেন। মেটারনিক ছিলেন ধুরন্ধর রাজনীতিবিদ, তিনি সবই জানতেন, সবই বুঝতে পেরেছিলেন যে একটা সময় তার ব্যবস্থার পতন অনিবার্য। কিন্তু অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য, নিজের স্বার্থকে রক্ষা করার জন্য তিনি যুগের উল্টো পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন, জেনে শুনে। তিনি জানতেন সবই। তাই রাসেল বলেছেন নবজাগ্রত যে আদর্শ, বিপ্লবের যে নবজাগ্রত আদর্শ, এই আদর্শ তার পতন ঘটিয়েছিল। ঐতিহাসিক রাসেল এই কথা বলেছেন। এছাড়া বলা যায় যে ঘড়ির কাঁটাকে তিনি উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, ইতিহাসের গতিকে তিনি রুদ্ধ করার চেষ্টা করেছিলেন। এইভাবে মেটারনিক এক মৃত্যু ফাঁদে জড়িয়ে পড়েন, যে ফাঁদ থেকে তিনি আর বেরোতে পারেননি। তো এই ছিল মেটারনিক তন্ত্র, ডিটেলসে আলোচনা করলাম। জানি না কতটা তোমরা আত্মস্থ করতে পারলে, বুঝতে পারলে। আমি যতটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মেটারনিক সম্পর্কে আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, তার চরিত্র গুণাবলী আলোচনা করতে হবে, মেটারনিক ব্যবস্থাটা কি সেটা আলোচনা করতে হবে, এই মেটারনিক ব্যবস্থা অস্ট্রিয়াতে কিভাবে প্রয়োগ করছেন, জার্মানিতে কিভাবে প্রয়োগ করছেন, ইউরোপে কিভাবে প্রয়োগ করছেন, এরপরে তার মূল্যায়ন প্রসঙ্গে আসতে হবে। তার পক্ষে কিছু বক্তব্য আছে, তিনি তার সময় শান্তি বজায় ছিল, শিল্প সাহিত্যের বিকাশ ঘটে, অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি এগুলো করেছিলেন। এইসব বক্তব্যের সমর্থক যারা ঐতিহাসিকরা রয়েছেন তাদের বক্তব্য তুলে ধরে বিপক্ষেও আলোচনা করতে হবে। তার বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন, সেই নাম ধরে ধরে ডিটেলসে সেই বিষয়টা লিখতে হবে এবং শেষে তার পতন দেখাতে হবে যে কেন তার পতন অনিবার্য ছিল। তো এই ছিল মূল আলোচনা। এর 5 নম্বরের যে নোটস আছে 250 ওয়ার্ডে, সেটা লিখতে গেলে কিন্তু এই মেটারনিক ব্যবস্থা পর্যন্তই লিখতে হবে। আর যদি 10 নম্বরের অ্যান্সার লিখতে হয় তখন অস্ট্রিয়াতে কিভাবে প্রয়োগ করছেন, ইউরোপে প্রয়োগ করছেন, জার্মানিতে প্রয়োগ করছেন, তার মূল্যায়নের পক্ষে বিপক্ষে এবং তার পতন, এই অংশটা জুড়তে হবে। সমগ্র বিষয়টা নিয়ে 10 নম্বর। আর শুধু মেটারনিক তন্ত্র পর্যন্ত তোমরা যদি আলোচনা করো তাহলে 5 নম্বর। তা আমি নোটসে একদম মেনশন করে দেব কতটুকু 5 নম্বরের, কতটুকু 10 নম্বরের। তোমাদের যার যেটা প্রয়োজন সেভাবে তোমরা কালেক্ট করবে। এবার অন স্ক্রিনে এই প্রশ্নের উত্তর মানে অ্যান্সার শিট নিয়ে আলোচনা করছি। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? মার্কস 5। মেটারনিক ব্যবস্থা কি রক্ষণশীল ছিল? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়? মার্কস 10। তো দেখো, অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিক 1773 থেকে 1859 ছিলেন সমকালীন ইউরোপের সর্বাপেক্ষা উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। সুদর্শন, মিতবাক, তীক্ষ্ণদী এবং কূটকৌশলী এই রাজনীতিক 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।
তার প্রভু ছিলেন হ্যাপসবার্গ বংশীয় দুই নরপতি, প্রথম ফ্রান্সিস ও প্রথম ফার্দিনান্দ। দক্ষ কূটনীতিক মেটারনিককে কূটনীতি রাজকুমার, প্রিন্স অব ডিপ্লোম্যাসি বলে অভিহিত করা হয়। নেপোলিয়ন বিরোধী সংগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। তার কূটনীতির ফলেই নেপোলিয়নের পতন সহজতর হয়। এজন্য লিপজিগের যুদ্ধের পর তিনি নিজেকে নেপোলিয়ন বিজেতা, কনকুয়ারার অফ নেপোলিয়ন বলে অভিহিত করেন। নেপোলিয়নের পতনের পর ইউরোপের জটিল রাজনৈতিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি। তার কূটকৌশল ও অসাধারণ ব্যক্তিত্ব তাকে ভিয়েনা সম্মেলনে এক অপ্রতিহত ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। 1815 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপীয় রাজনীতি ও রাজনীতিকদের উপর তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। বস্তুত এ সময়ই তিনি ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা। এই কারণে লুই ফিশার, H.A.L. ফিশার ইউরোপের ইতিহাসে 1815 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ, এজ অফ মেটারনিক বলে অভিহিত করেছেন। এই কালপর্বে তিনি ছিলেন ইউরোপের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি। এই ছিল ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকা। পরে প্যারা দেখো কি বলা হচ্ছে। 1773 খ্রিস্টাব্দে কবলেন্সের এক প্রাচীন অভিজাত পরিবারে মেটারনিকের জন্ম। স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে 1795 খ্রিস্টাব্দে তিনি অস্ট্রিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী কাউন্ট কৌনিজ এর পৌত্রীকে বিবাহ করেন এবং সেই সূত্রে তিনি অস্ট্রিয়ার পররাষ্ট্র বিভাগে প্রবেশ করেন। তিনি ছিলেন এক বর্ণময় চরিত্রের অধিকারী। আইন ও ভাষাতত্ত্বে তিনি যথেষ্ট পারঙ্গম ছিলেন। ভলতেয়ার ও রুশোর মতবাদ, নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব, বিটোফেনের সঙ্গীত, স্কটের উপন্যাস, বায়রনের কবিতা এবং শেক্সপিয়ারের নাটক তার অতি প্রিয় ছিল। পোশাক পরিচ্ছদ ও বাচন ভঙ্গিতে তিনি ছিলেন অতি মার্জিত। যে কোনো জটিল রাজনৈতিক বিষয় অতি সহজ ভাষায় চমৎকারভাবে প্রকাশ করতে পারতেন। তিনি ছিলেন মার্জিত, রুচি সম্পন্ন, সুচতুর রাজনীতিক। লোক চরিত্র সম্পর্কে তার অসাধারণ জ্ঞান ছিল। তার দাম্ভিকতা ছিল সীমাহীন। নিজ লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি যে কোনো পন্থা অবলম্বনে রাজি ছিলেন। এজন্য কোনো নীচ কাজ করতেও তিনি কুণ্ঠিত হতেন না। যার প্রথম আলেকজান্ডারের মতে তিনি ছিলেন মিথ্যাবাদী। তালেরার মতে মেটারনিক ছিলেন রেশমের মোজায় মণ্ডিত নোংরা পদার্থ। ক্যাসালোরি তাকে রাজনৈতিক ভাড় বলে অভিহিত করেছেন। নেপোলিয়নের মতে তিনি ছিলেন একজন চক্রান্তকারী রাজনীতিক নন। 19 শতকের উদার নীতিকদের কাছে তিনি ছিলেন প্রতিভাবান, প্রতিক্রিয়াশীল। প্যারা করে দেখো এবার মেটারনিক তন্ত্র কাকে বলে সেটি নিয়ে পরের প্যারা। মেটারনিক ছিলেন সব রকম প্রগতি বিরোধী ও ঘোরতর রক্ষণশীল রাজনীতিক। 3টি নীতির দ্বারা তার রাজনৈতিক মতাদর্শ প্রভাবিত হয়েছিল। প্রথমত, ইউরোপের প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। দ্বিতীয়ত, ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ। এবং তৃতীয়ত, অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। এই আদর্শগুলিকে বাস্তবে রূপায়িত করার জন্য তিনি যে দমনমূলক নীতি গ্রহণ করেন তা মেটারনিক ব্যবস্থা, মেটারনিক পদ্ধতি, মেটারনিক তন্ত্র বা মেটারনিক সিস্টেম নামে পরিচিত। ডেভিড টমসনের মতে মেটারনিক ব্যবস্থা হলো অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করার এক মাস্টার প্ল্যান। এই ব্যবস্থার মূল কথা হলো পরিবর্তনহীনতা বা স্থিতাবস্থা বজায় রাখা। তিনি নিজেকে স্থিতাবস্থার রাষ্ট্র নেতা বলে অভিহিত করতেন। তার মতে পুরাতন তন্ত্রই হলো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত ভিত্তি। তিনি প্রাক বিপ্লব যুগের বংশানুক্রমিক রাজতন্ত্র, রাজার দৈব সত্ত্ব অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র এবং ক্যাথলিক গির্জার প্রাধান্যে বিশ্বাসী ছিলেন। তিনি সব রকম পরিবর্তনের বিরোধী ছিলেন। এই কারণে এই সব রাজন্যবর্গের প্রতি তার পরামর্শ ছিল রাজত্ব করুন, কিন্তু কোনো রকম পরিবর্তন বা সংস্কার করবেন না। পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তিনি ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেন। ফরাসি বিপ্লব ও বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। তার কাছে এগুলি ছিল রাজনৈতিক মহামারী ও অরাজকতার দূত। তার চোখে ফরাসি বিপ্লব ছিল ঘোরতর অরাজকতা ও নাশকতা। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর
বা প্রধানমন্ত্রী বহু জাতি, ভাষা, গোষ্ঠী ও ধর্মাবলম্বী মানুষকে নিয়ে গঠিত হ্যাপসবার্গ সাম্রাজ্যের ভিত্তি ছিল খুবই দুর্বল ও শিথিল। সুতরাং মেটারনিকের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল রক্ষণশীলতা ও স্থিতাবস্থা বজায় রাখা। তো এই ছিল মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো, আর মেটারনিক পদ্ধতি কি, তার উপরে এই প্যারাটা আলোচনা করলাম। এই পর্যন্ত তোমরা 5 নম্বরের জন্য লিখবে। এই 3টি প্যারা যদি লেখো মেটারনিক ব্যবস্থার উপরে, তাহলে 5 নম্বরের টিকা এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। পরের প্যারা এখানে দেখানো হচ্ছে যে কিভাবে তিনি এই নীতি অস্ট্রিয়া, জার্মানি এবং ইউরোপে প্রয়োগ করেছিলেন, তার উপরে এই প্যারা। জন লো, কাইটেল প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে মেটারনিক সচেতনভাবে কোনো ব্যবস্থা বা সিস্টেম গড়ে তোলেননি, বা তার নীতিগুলি কার্যকর করার জন্য তিনি বাধা ধরা কোনো ছক অনুসরণ করতেন না। মেটারনিক নিজ রাজ্য অস্ট্রিয়া এবং জার্মানিতে অতি সাফল্যের সঙ্গে এই নীতি প্রয়োগ করতে সক্ষম হন। বহু জাতিগোষ্ঠী ও ভাষাভাষী মানুষের দেশ অস্ট্রিয়ায় তিনি বিভেদ নীতি প্রয়োগ করে এক জাতিগোষ্ঠীর মানুষকে লেলিয়ে দেন। দমনপীড়ন দ্বারা জাতীয়তাবাদের কণ্ঠরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারের কঠোর নিয়ন্ত্রণে এনে উদারপন্থী ছাত্র ও অধ্যাপকদের কারারুদ্ধ করা হয়। ছাত্র অধ্যাপকদের গতিবিধির উপর নজর রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। ছাত্ররা যাতে উদারপন্থা দ্বারা প্রভাবিত হতে না পারে সেজন্য পাঠ্যসূচির পরিবর্তন করা হয়। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনের পঠন পাঠন নিষিদ্ধ হয়। বিশেষ অনুমতি ব্যতীত বিদেশি পুস্তক, সংবাদপত্র ও অধ্যাপকদের অস্ট্রিয়ায় প্রবেশ নিষিদ্ধ হয়। রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং বাক স্বাধীনতা খর্ব করা হয়। জার্মান বুন্ড বা রাজ্য সমবায়ের সভাপতি হিসেবে অস্ট্রিয়া জার্মানিতে রক্ষণশীলতার নীতি প্রবর্তন করে। 1819 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কুখ্যাত কার্লসবাদ ডিক্রি বা হুকুমনামা জারি করে জার্মানির রাজনৈতিক দল ও বুরসেনশাফটেন এর মতো ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। উদারপন্থী অধ্যাপকরা বিতাড়িত হন। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বিজ্ঞান শিক্ষা বাদ দেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। এই প্যারাতে জার্মানি এবং অস্ট্রিয়াতে কিভাবে প্রয়োগ করেছিলেন মেটারনিক তন্ত্র সেটি বলা হলো। পরের প্যারায় যেখানে বলা হচ্ছে যে ইউরোপে তিনি কিভাবে প্রয়োগ করেছিলেন সেটি নিয়ে পরের প্যারা। প্রাক বিপ্লব অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনের অব্যবহিত পরেই ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ গঠিত হয় 1815। মেটারনিকের উদ্যোগে এই শক্তি সমবায় একটি প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হয়। এর কাজই হলো দমনপীড়ন দ্বারা সমস্ত প্রগতিশীল ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। শক্তি সমবায়ের ট্রোপো বৈঠকে 1820 ট্রোপোর ঘোষণা অনুসারে শক্তি সমবায় ইতালির নেপলস ও পিডমন্টের প্রজাবিদ্রোহ এবং শক্তি সমবায়ের নির্দেশে ফ্রান্স, স্পেনের উদারনৈতিক আন্দোলন দমন করে। 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ইতালির পার্মা, মডেনা, পোপের রাজ্য গণ আন্দোলন দেখা দিলেই মেটারনিক তা দমন করেন। গ্রিসের স্বাধীনতা সংগ্রামে 1824 রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার সাহায্য করতে উদ্যোগী হলে মেটারনিক তাকে নিবৃত্ত করেন। এইভাবে তিনি সারা ইউরোপে এক প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা কায়েম করেন। এজন্য তাকে ইউরোপের প্রধানমন্ত্রী বা ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলে অভিহিত করা হয়। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটারনিক তন্ত্রের পতন ঘটে এবং মেটারনিক ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। এরপরে দেখো শেষ প্যারা, পতন। তার পতন কি অনিবার্য ছিল তার উপরে কিন্তু এই প্যারা। মেটারনিক তন্ত্রের সমর্থনে বলা যায় যে ফরাসি বিপ্লব ও নেপোলিয়নীয় যুদ্ধের কারণে ইউরোপে দীর্ঘকাল কোনো শান্তি ছিল না। ঐতিহাসিক ফেরেরো, রিটার ভন শ্রাবিক, পিটার ভিরেক প্রমুখের মতে মেটারনিক বিপ্লব পীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অন্তত 30 বছরের জন্য শান্তি দিয়েছিলেন। এই শান্তির পর্বে ইউরোপের শিল্প, সাহিত্য, সংস্কৃতির যথেষ্ট বিকাশ ঘটে। ঐতিহাসিক কেটে লবি বলেন তিনি ছিলেন অস্ট্রিয়ার মন্ত্রী, সুতরাং অস্ট্রিয়ার স্বার্থ রক্ষাই ছিল তার লক্ষ্য। বহু জাতি ও ভাষাভাষীর মানুষ অধ্যুষিত অস্ট্রীয় সাম্রাজ্যের ঐক্য সংহতি রক্ষার জন্য রক্ষণশীলতা ভিন্ন অন্য কোনো উপায় ছিল না। তবে মেটারনিক পদ্ধতি ছিল নেতিবাচক। এই পর্যন্ত বলা হলো, তার পক্ষে বলা হলো, এবার তার বিপক্ষে বলা হচ্ছে। তবে মেটারনিক পদ্ধতি ছিল নেতিবাচক, সংকীর্ণ, প্রতিক্রিয়াশীল, দমনমূলক ও অনৈতিক। প্রতিক্রিয়াশীল রাজনীতিক মেটারনিক যুগ ধর্মকে উপেক্ষা করে ইতিহাসের গতির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কেবল ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক রূপই দেখেছিলেন। বিপ্লব প্রসূত ভাবধারা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উদারতন্ত্রের তাৎপর্য উপলব্ধি করতে পারেননি। নতুন যুগের আগমন ধ্বনি তিনি শুনতে পাননি। ক্ষয়িষ্ণু পুরনো ধ্যান ধারণাকেই তিনি আঁকড়ে ধরেছিলেন।
ঐতিহাসিক এলিসন ফিলিপস বলেন, তিনি বার্ধক্য দশাগ্রস্ত হলেও পৃথিবী প্রতিদিন নব যৌবন লাভ করছিল। প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও তিনি তার নীতি চালু রেখে ভুল করেন। মেটার্নিক ও তার পদ্ধতির পতন অনিবার্য ছিল। মেটার্নিক যে যুগের মানুষ ছিলেন, তার যুগ ধর্ম ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্র। তিনি যুগ ধর্মকে অস্বীকার করে দমন পীড়নের মাধ্যমে পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। এটি তার প্রধানতম ত্রুটি। দমন পীড়নের মাধ্যমে নবজাগ্রত আশা আকাঙ্ক্ষাগুলিকে কিছু দিনের জন্য হয়তো দমিয়ে রাখা যেত, কিন্তু তাদের জয় ছিল অনিবার্য। রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তিনি এই জিনিসটি বুঝতে পারেননি। রাসেল মন্তব্য করেছেন, নবজাগ্রত জাতীয়তার আদর্শই তাকে পরাজিত করেছিল। ঘড়ির কাঁটার উল্টো দিকে ইতিহাসের গতি ঘোরাতে গিয়ে তিনি মৃত্যু ফাঁদে জড়িয়ে যান। এই ছিল মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক সিস্টেম কি, কাকে বলে, এবং মেটার্নিক ব্যবস্থা কি রক্ষণশীল ছিল, মেটার্নিক ব্যবস্থার পতনের কারণ কি, সব কিছু নিয়ে যে মেটার্নিক ব্যবস্থা তার 5 এবং 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আলোচনার ভিতর দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।